ও দিদি, আরে ও ডাক্তার দিদি, একটু তাড়াতাড়ি দেখুন না, পেটের ভেতরটা যেন একদম কুঁকড়ে যাচ্ছে। সকাল থেকে 3বার ওঠ বস হয়ে গেল। বসো বসো অয়ন, শান্ত হয়ে আগে বসো তো। পেটের ঠিক কোন জায়গায় ব্যথা করছে বলো তো? এই যে একদম মাঝখানটায় দিদি, মোচড় দিয়ে দিয়ে উঠছে। মনে হচ্ছে ভেতরে কেউ যেন গরম জল ঢেলে দিয়েছে। এমন বুক জ্বালা ঢেকুর উঠছে, কি বলবো। বুক জ্বালাও আছে। তা কাল রাতে কি খেয়েছিলে শুনি? কোনো নেমন্ত্রণ বাড়ি খেয়েছিলে নাকি? না দিদি, নেমন্তন্ন কোথায় পাবো? ওই রতনদার হোটেলে রাতে একটু মাংস আর ভাত খেয়েছিলাম, ব্যাস ওটুকুই। ওইটুকুই? রতনের হোটেলের মাংসের ঝোল মানে তো 1 ইঞ্চি তেলের স্তর আর মুঠো মুঠো লঙ্কা মশলা। তা কপিস খেয়েছিলে? তা তা পিস চারেক হবে দিদি। আর ওই ওই একটু চর্বিদার ঝোল দিয়ে মেখে। আসলে রতনদার হাতের রান্নার যা স্বাদ, পাত চাটতে ইচ্ছে করে। ওই স্বাদের চক্করেই আজ তোমার এই দশা। তোমার নারী বলছে পেটের ভেতর একেবারে যুদ্ধ চলছে। লিভারের ওপরে অত্যাচার আর কতদিন চালাবে? আমি তো আর ইচ্ছে করে করছি না দিদি। খিদে পেলে রতনদার হোটেলের ওই লাল টকটকে মাংসের ঝোলের গন্ধটা নাকে এলেই পা দুটো নিজে থেকে ওদিকে টেনে নিয়ে যায়। এই নাও, এখনকার মতো একটা অ্যান্টাসিড আর একটা ব্যথার ওষুধ লিখে দিলাম। এটা সাময়িক আরাম। আমার আসল নির্দেশ কিন্তু অন্য। কি নির্দেশ দিদি? জল ফুটিয়ে খাবো? শুধু জল নয়, খাবারের অভ্যেস পুরোপুরি বদলাতে হবে। আগামী 1 মাসে রতনের হোটেলে ত্রিসীমানায় তুমি যাবে না। একদম সোজা বাড়ির হালকা খাবার, তেল মশলা ছাড়া লাউ পেঁপের তরকারি, পাতলা মাছের ঝোল আর প্রচুর সবুজ শাকসবজি খেতে হবে। উচ্ছে করলা খেতে হবে। ওরে বাবা, দিদি ওসব ঘাস পাত আমার মুখে একদম রোচে না। ওসব দেখলে আমার খাওয়ার ইচ্ছেটাই মরে যায়। রতনদার মাংস ছাড়া আমি তো ভাতই গিলতে পারি না। শরীরটা তো আর লোহার তৈরি নয় অয়ন, যে যা খুশি তাই ভেতরে চালান করে দেবে। এই 24-25 বছর বয়সে যদি সবুজ শাকসবজিকে ঘাস পাতা বলো, তবে কদিন পর তো বিছানা থেকে উঠতে পারবে না গো। পেটের যা অবস্থা, কদিন নিয়ম করতেই হবে দেখছি। আচ্ছা দিদি, ওষুধগুলো তাহলে আজই দোকান থেকে নিয়ে নিচ্ছি। আর দেখি যদি লোভ সামলাতে পারি তবে মেনে চলবো। আসি আমি, হ্যাঁ। উফ, আজকের পেঁয়াজগুলো যা ঝাঁজ না, চোখ ফেটে জল বেরিয়ে আসছে। নাও নাও, চোখে জলের ঝাপটা দাও। রোজ রোজ এত পেঁয়াজ রসুন কাটতে তোমার চোখ দিয়ে জল পড়ে, আর আমার এখানে উনুনের ধোঁয়ায় চোখ যায়। তোর পাগলি, একে কপাল পোড়া বলে না, একে বলে ব্যবসা। আমাদের হোটেলের মাংস যে এত নামডাক, সে কি আর এমনি এমনি? এই যে খাঁটি সর্ষের তেল, যখন এত পেঁয়াজ আদা রসুনের বাটা একসাথে কষানো হয়, ওই সুগন্ধেই তো অর্ধেক গ্রামের মানুষের জিভে জল চলে আসে। তা যা বলেছ। আচ্ছা ওগো, কাল রাতে যে অয়ন ছেলেটা খেয়ে গেল, ওকে দেখলে তো? কেমন যেন পেটে হাত দিয়ে যাচ্ছিল, আর মাংসের ঝোলটা একটু বেশি চাইলো। আরে অয়নের কথা আর বলো না। ওই ছেলেটা তো আমাদের হোটেলের মাংস ছাড়া কিচ্ছু বোঝে না। ঘরে নাকি ওর মা শাকসবজি রাঁধলে ও থালা ঠেলে উঠে যায়। না মানে বলছিলাম যে রান্নায় আজকাল মশলাপাতি একটু বেশি পড়ছে না? গ্রামের অনেকেই পেটের সমস্যার কথা বলছে ইদানিং। কাল হাটে গিয়েও শুনলাম 2-3 জনের নাকি শরীর খারাপ হয়েছে। আরে ধুর, মাংসের হোটেলে মানুষ আসে একটু চড়া কাদায় মানে কায়দায় স্বাদ নিতে। মাংসের ঝোলে যদি লাল টকটকে রং না হলো আর ওপর থেকে তেল না ভাসলো, তবে লোকে এসে বলবে রতনদার হোটেলের রান্নাটা কেমন যেন পানসে হয়ে গেছে। তা অবশ্য ঠিকই বলেছো। তোমার হাতের ওই কষা মাংসের যা স্বাদ, একবার যে খেয়েছে সে কি আর অন্য কোথাও যায়? হ্যাঁ, উনুনের আঁচটা বেশ ভালো উঠেছে। আজকে একটু মাংসের টুকরোগুলো বেশি করে দেবো, দেখবে খদ্দেরটা কেমন লাইন দিয়ে খায়। হ্যাঁ, বাবা, তোমার মাথায় শুধু খদ্দের আর ব্যবসা। নাও এবার রান্নাটা শুরু করো দেখি। কিরে অয়ন, আজকে তোকে কেমন যেন ঝিমানো দেখাচ্ছে, মুখটা শুকিয়ে একবারে আমসি হয়ে গেছে। আর বলিস না ভাই, সকাল থেকে পেটের ভেতরটা কেমন ওলট পালট করছে। মল্লিকা দিদি চেম্বারে গিয়েছিলাম একটু আগে। ডাক্তার দিদি কি বললেন? কোনো বড় সড়ো রোগ বালাই হয়নি তো আবার? না রে, ওসব কিছু না। দিদি বললেন রতনদার হোটেলের ওই কষা মাংস আর তেল মশলা খেয়েই পেটের এই দশা হয়েছে। কদিন নাকি ওসব ছোঁয়াও যাবে না। বলিস কিরে, রতনদার মাংসের ঝোল তুই ছাড়বি? এ তো সূর্য পশ্চিম উঠবার মতো গল্প। দিদি তো দিব্যি বলে দিলেন লাউ পেঁপে আর সবুজ শাকসবজি খেতে। তুই বল, ওসব কি মুখে তোলা যায়? তা ঠিক বলেছিস, ঝোল ছাড়া তোর তো ভাতই গলা দিয়ে নামতে চায় না। কিন্তু ডাক্তার যখন বারণ করেছে, তখন শরীরটার দিকে তো একটু তাকাতে হবে। ধুর ভাই, কদিন একটু ওষুধ খাবো, পেটের ব্যথা কমলেই আবার রতনদার টেবিলে গিয়ে বসবো।
ওই মাংসের লোভ সামলানো আমার পক্ষে অসম্ভব। তুই না সত্যি একটা এক নম্বরই খাদক। মরবি এই মাংসের ঝোলে ডুবে মরবি তুই। মরলে মরবো তাও ভালো, কিন্তু এই ঘাস পাতা চিবিয়ে বেঁচে থাকবার কোনো মানে হয় না। চল একটু হাঁটা যাক, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। চল চল, তোকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। কদিন একটু সাবধানই থাক অন্তত। কি গো পলাশ কাকা, আজ দোকানে এত সবজি জমে আছে যে? বেলা তো হয়ে দুপুর হতে চললো, বিক্রিবারটা কেমন হলো? আর বলবেন না ডাক্তারবাবু, বাজারে মানুষ তো আসছে কিন্তু সবজি দোকানের দিকে কেউ তাকাচ্ছেই না। এই দেখুন না, ক্ষেতের টাটকা লাউ পেঁপে সব এমনি পড়ে আছে। সবজিগুলো তো বেশ তরতাজা, কিন্তু মানুষ কিনছে না কেন? গাঁয়ের লোকেদের রুচি বদলে গেছে দিদিমণি। সবাই শুধু রতনের হোটেলের ওই মাংসের ঝোলের পেছনে ছুটছে। ঘরে ঘরে এখন আর শাকসবজি কেউ রাঁধছেই না। আমার এই দোকানের সবচেয়ে ভালো করলাগুলো কালকে থেকে পচতে শুরু করবে, কেউ ছুঁয়েও দেখছে না। তুমি কথাটা ভুল বলনি গো। ইদানিং আমার চেম্বারও পেটের রুগী অনেক বেড়ে গেছে, অথচ তোমাদের টাটকা সবজি খেলেই তো মানুষ সুস্থ থাকতো। সেটাই তো দুঃখের কথা দিদিমণি। রতনের পকেট ভারী হচ্ছে আর আমার এই ক্ষেতের খাঁটি সবজিগুলো গরুকে খাওয়াতে হবে দেখছি। এর কি কোনো উপায় নেই? উপায় একটা আছে কাকা, মানুষের পেটের অসুখও সারবে আর তোমার এই করলা সবজিও সব বিক্রি হবে। আমি মনে মনে একটা মতলব ভাবছি। কি মতলব ডাক্তারবাবু? আমাদের মতো ছোট চাষি দোকানদারের একটু উপকার হলে তো খুব ভালোই হয়। তুমি শুধু নিজের ক্ষেতের করলাগুলো একটু ভালো করে আগলে রাখো। আমি আজই দুপুরের দিকে রতনের হোটেলে যাচ্ছি, দেখি যদি চাকাটা ঘোরানো যায়। আপনি যা বলবেন দিদিমণি, আমি তাই করব। ঠিক আছে, আপাতত 1 কেজি পটল আর একটা লাউ দাও তো। আরে ডাক্তার দিদি যে, আসুন আসুন আসুন। আমাদের এই গরিবের হোটেলে হঠাৎ কি মনে করে? মাংসের ঝোল ভাত দেবো নাকি এক থালা? না রতন, আমি খেতে আসিনি, তোমাদের সঙ্গে একটা জরুরি কথা বলতে এলাম। কি হয়েছে ডাক্তার দিদি, সব ভালো তো? আপনার মুখটা কেমন গম্ভীর দেখাচ্ছে? ভালো আর কই রে সুমতি, গায়ের মানুষের পেটের অবস্থা খুব একটা ভালো নয়। এই নিয়ে ইদানিং গ্রামের অনেকেরই একই দশা। আরে তা গাঁয়ের লোকের পেটের অসুখের সাথে আমাদের হোটেলের কি সম্পর্ক দিদি? আমরা তো আর বাসি পচা জিনিস খাওয়াই না। বাসি খাওয়াও না ঠিকই, কিন্তু অতিরিক্ত তেল আর মশলা তো দাও। এই চড়া মশলার মাংস খেয়ে মানুষের শরীর আর টিকছে না। তোমাদের হোটেলটা গ্রামের মানুষের খুব প্রিয়, তাই আমার মনে হয় সমাজের প্রতি তোমাদের একটা দায়িত্ব আছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম। তো ডাক্তার দিদি, আমাদের এখন কি করতে বলেন? রান্নায় মশলা একেবারে কমিয়ে দিলে তো খদ্দেররা আসতেই চাইবে না। মশলা একটু কমাবে ঠিকই, তবে স্বাদ যাতে না কমে তার দায়িত্ব রতনের রান্নার হাতের ওপর। কিন্তু তার সাথে আমার একটা অন্য পরিকল্পনা আছে। আমরা হোটেলে একটা নতুন নিয়ম চালু করব, যাতে মানুষের পেটও ভালো থাকে আর তোমাদের ব্যবসাও ভালো চলে। কি নিয়ম দিদি, একটু খোলসা করে বলুন। নিয়মটা হলো, এই হোটেলে যেই মাংসের ভাত খেতে আসুক না কেন, তাকে সবার আগে 1 বাটি করলা সেদ্ধ বা 1 গ্লাস করলার জুস খেতে হবে। ওটা খাওয়া শেষ হলে তবেই সে মাংসের থালা পাবে, আর যেই নিয়ম মানবে না তার বিল ডাবল হয়ে যাবে। ওরে বাবা ডাক্তার দিদি, এ তো চমৎকার বুদ্ধি। অয়নের মতো ছেলেরা যারা সবজি দেখলেই পালায়, ডবল বিলের ভয়ে তারা চোখ কান বুজে করলা সাবার করে দেবে। বুদ্ধিটা তো খাসা দিদিমণি। এতে পলাশের দোকানের করলাগুলো বিক্রি হবে, আবার মানুষের পেটটাও ঠান্ডা থাকবে। কিন্তু খদ্দেরা রেগে মেগে পালবে না তো? কেউ পালাবে না রতন, মাংসের স্বাদের টানে সবাই আসবে। আপনি একদম চিন্তা করবেন না দিদি, এই নিয়ম আজ থেকেই চালু হবে। ওপরওয়ালা যখন দয়া করে তখন এভাবেই রাস্তা খুলে যায়। কালকে পর্যন্ত যে করলাগুলো দেখে মনে হচ্ছিল নদীতে ফেলে দিতে হবে, আজকে সেগুলোর জন্যই খোদ হোটেলের মালিক বায়না দিয়ে দিল। কি হলো পলাশ কাকা, এত বিকেলে ভ্যান বোঝাই করে করলা নিয়ে কোথায় চললে? কোথায়? বাজারে তো যাচ্ছে তাই হচ্ছে গো। হ্যাঁ, এগুলোভাবে সবজি বিক্রি হয় না। বাজারে যাচ্ছি না রে শ্যামল, আর এই পুরো ক্ষেতের করলা যাচ্ছে আমাদের রতনের মাংসের হোটেলে। বলো কি কাকা, রতনদার মাংসের হোটেলে করলা? রতনদা কি এবারে মাংসের সাথে করলা দিয়ে নতুন কোনো পদ রাঁধবে নাকি? হ্যাঁ, আয় হে না রে বাবা, না ওসব কিছু না। রতন আজকে সকালেই আমার দোকানে গিয়ে একেবারে পাইকারি দরে সব করলা কিনবার অর্ডার দিয়ে এসছে। বলেছে ক্ষেত থেকে রোজ বিকেলে টাটকা করলা যেন সরাসরি ওর হোটেলে পৌঁছে দিয়ে। ব্যাপার কি বলো তো, রতনদা হঠাৎ এত নিরামিষাশী হয়ে গেল কবে থেকে? আসল রহস্যটা তো আমিও পুরো জানি না রে ভাই। তবে রতন বলল ডাক্তার দিদি নাকি কি একটা নতুন নিয়ম করতে বলেছেন হোটেলের ভালোর জন্য।
আমার সব জানবার কি দরকার, আমার সব বিক্রি হচ্ছে তাতেই খুশি। ডাক্তার দিদি নিয়ম, রতনদার হোটেল জুড়ে করলা, ব্যাপারটা ঠিক মাথায় ঢুকছে না। মাথায় পরে ঢোকাবি, এখন পথটা ছাড় দেখি ভাই। বিকেল ফুরিয়ে এলো, রতন আবার হোটেলের পেছনের দরজায় আমার জন্য অপেক্ষা করে বসে আছে। হ্যাঁ, যাও যাও কাকা, ব্যবসা যখন ঠিকঠাক চলছে তখন আর দেরি করা ঠিক নয়। ওগো দেখো তো লেখাটা একদম সোজা হয়েছে কিনা, দূর থেকে যেন সবার চোখে পড়ে। হ্যাঁ একদম ঠিক আছে, লেখাটা তো বেশ খাসা ফুটিয়েছে দেখছি। তা কি লিখলে? একবার জোরে জোরে পড়ো তো শুনি, মনটা শান্ত হোক। বিশেষ বিজ্ঞপ্তি, আগে এক বাটি করলা সেদ্ধ বা এক গ্লাস করলার জুস খেতে হবে, তবেই মাংসের ঝোল ভাত মিলবে। নিয়ম না মানলে বিল সোজা ডবল। বারে বা, ডবল বিলের কথা শুনলে গ্রামের কৃপণ রাম কাকুও চোখ বুজে পুরো একটা ঘটি করলা রস গিলে নেবে। হ্যাঁ, কিন্তু সুমতি সত্যি বলো তো, এতে খদ্দেররা চটি কি আমাদের হোটেল বয়কট করবে না তো? তুমি বড্ড ভয় পাও গো। ডাক্তার দিদি যখন বলেছেন তখন এর পেছনে ভালো কারণ নিশ্চয়ই আছে। আর তাছাড়া মাংসের স্বাদ তো তুমি দাও। তা যা বলেছো, পলাশ তো একটু আগেই ভ্যান ভর্তি করে দিয়ে গেল। সবজির মান কিন্তু খুব ভালো, একদম টাটকা। বাহ, খুব ভালো। এবার থেকে দুপুরে আর রাতের খদ্দেরদের সামলানোর দায়িত্ব আমার। টেবিলে মাংসের থালা পড়ার আগে আমি নিজে করলার বাটি দিয়ে আসবো। তা করবে জানি, নিয়ম যখন হয়েছে তখন করা ভাবি পালন করা ভালো। আর দেখো গেটের বাইরে 2-4 জন খদ্দের মনে হয় আসতে শুরু করেছে। আসুক আসুক, আজ থেকে রতনের হোটেলে এক নতুন অধ্যায় শুরু হলো। তুমি ক্যাশ বাক্স সামলাও, আমি করলার জুস রেডি করি। সুমতি বৌদি, চটপট একতলা ভাত আর রতনদার হাতের ওই মাংসের ঝোল দিয়ে এসো তো। আজকে পুরো 3 পিস মাংস খাবো। মাংস নিশ্চয়ই পাবে ভাই, তবে এর আগে স্টার্টারটুকু শেষ করতে হবে। ওরে বাবারে, এটা কি জিনিস বৌদি? দেখি তো আমার গা গুলি উঠছে। আমি এখানে মাংস খেতে এসেছি তো। এটা হলো আমাদের হোটেলের নতুন নিয়ম ভাই। ওই দেখো দরজার পাশে বোর্ডে বড় বড় অক্ষর লেখা আছে, মাংস ভাত খেতে হলে আগেই 1 গ্লাস করলার জুস বা 1 বাটি করলা সেদ্ধ মুখে পুরতে হবে। এ তো চরম অত্যাচার। নিয়ম না মানলে বিল ডবল। রতনদা কোথায় গেল? আরে ও রতনদা, এটা কি ধরনের মগের মুল্লুক বানিয়েছো তোমরা? আমি কাউন্টারই আছি রতন। নিয়ম সবার জন্য এক ভাই। ডবল বিল দেওয়ার ক্ষমতা থাকলে করলা না ছুঁয়ে সরাসরি মাংস খেতে পারো, আমার কোনো আপত্তি নেই। ডবল বিল দেওয়ার মতো পয়সা থাকলে তো আমি শহরে বড় রেস্তোরাঁয় যেতাম রতনদা। বৌদি, আমার করলা সেদ্ধটা না হয় বাদ দাও, শুধু এ জুসটুকু এক ঢুকে গিলে নিচ্ছি। হুম, একটা দানাও ছাটা যাবে না ভাই, সবটা শেষ করো, তবেই রান্নাঘর থেকে মাংসের লাল ঝোল বেরোবে। নইলে আজ শুধু ডাল ভাত খেয়েই বাড়ি ফিরতে হবে। হে ওপরওয়ালা, মাংসের জন্য মানুষকে কত কষ্টই না করতে হয়। এই তো ভালো ছেলের মতো সব শেষ হয়ে এসেছে। এবার হাতটা ধুয়ে নাও, তোমার জন্য একদম গরম গরম মাংসের থালা নিয়ে আসছি। উফ, মাংসের লোভে আজকে এই সব হজম করতে হলো দেখছি। এবার তাড়াতাড়ি নিয়ে এসো বৌদি, জিভের তিতকুটে ভাবটা না কাটলে আমি এখানে অজ্ঞান হয়ে যাব। কিরয়ন, আজকে তোকে দেখে মনে হচ্ছে তুই যেন খাঁচামুক্ত পাখি। তা পেটের সেই কামরানি মোচরানি কেমন আছে? একদম ফিট রে ভাই, একেবারে ঘোড়ার মতো চাঙ্গা। সকাল থেকে পুরো গ্রামটা এক চক্কর হেঁটে এলাম, পেটের ভেতর কোনো সারা শব্দ নেই। বলিস কি রে, ডাক্তার দিদির ওষুধে এত কাজ হলো নাকি শেষমেশ ওনার কথা শুনে লাউ পেঁপের ঘাস পাতা খাওয়া ধরলি? আরে ধুর, ওসব আমি ছুঁয়েও দেখিনি। আমি তো রোজ নিয়ম করে রতনদার হোটেলেই যাচ্ছি আর কবজি ডুবিয়ে মাংস ভাত খাচ্ছি। সে কি রে, রতনদার হোটেলের ওই চড়া মশলার মাংস খেয়ে তোর পেট ঠিক হয়ে গেল? এ তো অলৌকিক কাণ্ড, আমার তো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলে রতনদার হোটেলে গিয়ে নিজের চোখেই দেখে আয়। মাংস খাচ্ছি, আবার শরীরও চাঙ্গা। কেমন করে কি হলো তা অবশ্য আমি নিজেও ঠিক বুঝতে পারছি না রে ভাই। তা যা বলেছিস ভাই, তোর কপালটা কিন্তু খাসা। রোগও সারলো, আবার তোর স্বাদের মাংস খাওয়া বন্ধ হলো না। হ্যাঁ, সেটাই তো আসল কথা। চল এবার স্নানটা সেরে নেওয়া যাক। আরে রতন ভাই, সুমতি বৌদি, তোমরা একেবারে সাত সকালে আমারই অজপাড়া গায়ে খেতে, কি সৌভাগ্য আমার। সকালের টাটকা সবজি সরাসরি ক্ষেত থেকে নেব বলেই চলে এলাম পলাশ কাকা। তোমার ক্ষেতের করলাগুলো তো দূর থেকে দেখলেই চোখ জুড়িয়ে যায়, একেবারে সতেজ। তাজা বলেছ গো পলাশ কাকা, তোমার এই ক্ষেতের করলার মহিমা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আমাদের হোটেলের খদ্দেররা তো এখন করলা সেদ্ধর ফ্যান হয়ে গেছে। আরে বৌদি, ও কথা আর বলো না।
রতন ভাই রোজ বিকেলে ওই পাইকারি দরে এত এত করলা নিচ্ছে বলি তো আমার এই গরিবের সংসারটা এবার একটু আলুর মুখ দেখলো। বাজারে গিয়ে আর খদ্দেরের জন্য চাতকের মতো বসে থাকতে হবে না। হ্যাঁ, আর ওদিকে ডাক্তার দিদির বুদ্ধিটাও কি চমৎকার কাজ করলো দেখেছো? তোমরা শুধু অর্ডার দিয়ে যাও বৌদি, ক্ষেতের সবচেয়ে সেরা জিনিসটাই তোমাদের দেবো। রতন ভাইয়ের হোটেলের কল্যাণে আমার সবজি বিক্রি যেভাবে বাড়ছে তাতে আমি কেন, আমার ক্ষেতের গাছগুলো যেন হাসছে। তা যা বলেছো কাকা, নাও চটপট সবজিগুলো গুছিয়ে দাও, বেলা বারবার আগে হোটেলে পৌঁছে হবে। হ্যাঁ, প্রণাম দিদিমণি। কি দেখলেন তো, আপনার বারণ আমি শুনলাম না। রোজ নিয়ম করি রতনদার হোটেলে গিয়ে খাসির মাংসের ঝোল ভাত খেলাম, অথচ আমি কেমন চাঙ্গা হয়ে গেলাম। এখন আর আমার পেটে কোনো অসুখও নেই। তাই নাকি অয়ন? তার রতনের হোটেলের মাংসের ঝোল খেয়ে তুমি সুস্থ হয়ে গেলে বলছো? একদম দিদি, আপনি তো বলেছিলেন মাংসের ঝোল আর পেটের 12টা বাজাচ্ছে, আর 1 মাস মাংসের গন্ধ শুঁকতেও বারণ করেছিলেন। হ্যাঁ, কিন্তু রতনদার হোটেলের মাহাত্ম্যই আলাদা। আমি দিব্যি হজম করে ফেলছি সব। বিজ্ঞান মাঝে মাঝে ফেল করিয়ে দেয় দিদি। বিজ্ঞান ফেল মারেনি অয়ন, বরং বিজ্ঞান তার নিজের কাজটাই করেছে। আচ্ছা চলো তো আমার সাথে একটু রতনের হোটেলের দিকে যাই, ওখানেই তোমার এই অলৌকিক সুস্থতার আসল রহস্যটা ভাঙা যাবে। আসুন ডাক্তার দিদি, এই দেখুন পলাশ কাকার আজকে সবজির হিসেব মিটিয়ে দিলাম। আপনার বুদ্ধিতে আমাদের সবারই লাভ হলো। রতনদা, পলাশ কাকা, এখানে টাকার থলি নিয়ে দাঁড়িয়ে কেন? আর ডাক্তার দিদির বুদ্ধির কথাই বা কেন বলছো? হ্যাঁ, কি হয়েছে, ব্যাপারটা কি? অয়ন তো ভাবছে রতনের চর্বিদার মাংসের ঝোল খেয়ে ওর লিভারটা ঠান্ডা হয়ে গেছে। ওরে অয়ন ভাই, রতনদার মাংসের ছোলে জাদু ছিল না, জাদু ছিল ওই যে রোজ রাতের ডাবল বিলের ভয়ে তুমি চোখ কান বুজে 1 গ্লাস করলার জুস আর 1 বাটি করলা সেদ্ধ গিলতে তার মধ্যে। মানে ওই তিতকুটে করলা খাওয়ার নিয়মটা কোনো হোটেলের নিয়ম ছিল না? আরে না রে ভাই, ডাক্তার দিদি তো এসে আমাদের বুদ্ধি দিলেন যে গ্রামের মানুষের পেট বাঁচাতে হলে রান্নায় মশলা কমাতে হবে, আর সবার আগে বাধ্যতামূলকভাবে করলা খাওয়াতে হবে। আর তুমি যাতে ওটা না খেয়ে পালাতে না পারো, তাই ওই ডবল বিলের ফন্দিটা দিদিমণি শিখিয়ে দিয়েছিলেন। আর এই নিয়মের জন্যই আমার ক্ষেতের করলার সবজি পচে নষ্ট হওয়া থেকে বেঁচে গেল অয়ন। রতন ভাই একেবারে সব কিনে নিচ্ছে, আমার ব্যবসা একটা নতুন সুযোগ তৈরি করে দিল ডাক্তার দিদি। ওরে বাবা, তার মানে ডাক্তার দিদি আপনি আমার পেছন পেছন রতনদার হোটেলেই ফাঁদ পেতে রেখেছিলেন? আমি তো ভাবলাম আমি বেশি চালাক। তুমি তো সবজি দেখলেই ঘাস পাতা বলে পালাতে অয়ন, তাই তোমাকে ওষুধ দেওয়ার পাশাপাশি এই পথ্যিটুকু খাওয়ানোর জন্য একটু মিষ্টি ছলের দরকার ছিল। এখন বলো, করলাটা খেয়ে শরীরটা কেমন লাগছে? সত্যি বলছি দিদি, করলা যে এত উপকারী তা আগে বুঝিনি। মাংসের স্বাদও পেলাম, আবার পেটটাও ভালো রইলো। আপনার এই বুদ্ধির কোনো তুলনা হয় না। নিজের ভুল আমি বুঝতে পেরেছি দিদিমণি। ভুল যখন ভেঙেছে তখন আর কথা বাড়িয়ে কাজ নেই। ডাক্তার দিদির এই চমৎকার বুদ্ধির জন্য